আসসালামু আলাইকুম। আমার প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালোভাবে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিন আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো সংস্কৃতি ভূগোল, কোর্স কোড GETA 2005। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে উদ্ভিদ গার্হস্থ্যকরণ। ক্লাস শুরু করার পূর্বে আমরা জেনে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে পড়ব। আজকে আমরা পড়ব উদ্ভিদ গার্হস্থ্যকরণ কি এবং উদ্ভিদ গার্হস্থ্যকরণের বিবরণ। শুরুতে দেখে নিই উদ্ভিদ গার্হস্থ্যকরণ কি। মানবজাতির ক্রমবিকাশের ইতিহাসে কৃষিকার্যের উদ্ভবের স্থান ও কাল সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া গেলেও কৃষিকর্মের উৎপত্তির সুনির্দিষ্ট তারিখ বা স্থান জানা সম্ভব হয়নি। উদ্ভিদ গার্হস্থ্যকরণ বলতে মানুষ যখন তার প্রয়োজনে পৃথিবীতে উদ্ভিদের চাষাবাদ শুরু করে তাকে বোঝায়। তবে উদ্ভিদের চাষাবাদ সম্পর্কে কিছু কিছু বিশেষজ্ঞ বলেছেন যে আদি যুগে পুরুষেরা খাদ্য অন্বেষণে বন জঙ্গলে ঘুরে বেড়াত আর নারীরা শাকসবজি সংগ্রহ করত। এভাবে তারা চারা সংগ্রহ করে নিজেদের বাসগৃহের সন্নিকটে রোপণ করত। এভাবে মানুষ উদ্ভিদের গার্হস্থ্যকরণ শুরু করে, আর ধারণা করা হয় নারীরাই উদ্ভিদের গার্হস্থ্যকরণ শুরু করেছিল। মানব সভ্যতার ইতিহাসে 10 লক্ষ বছর বা তারও প্রাচীন ইতিহাসে প্রাথমিক স্তরে মানুষ সম্মুখ গতিতে পারপার্শ্বিক উন্নতি ঘটায়। প্রস্তর যুগে মানুষ দক্ষ শিকারীতে পরিণত হয়। শিকার পেশার পাশাপাশি পশুর পালন শুরু করে। মানব ইতিহাসে তুলনামূলকভাবে সাম্প্রতিক কালে প্রাণী উদ্ভিদ গার্হস্থ্যকরণ শুরু করে, কারণ বিশ্বাস করা হয় যে 10,000 বছর আগে নতুন এক এবং পুরাতন উভয় পৃথিবীতে এমন কিছু পারিপার্শ্বিক অবস্থার সৃষ্টি হয় যা উদ্ভিদ গার্হস্থ্যকরণকে সম্ভব করে তোলে। পৃথিবীর উদ্ভিদ সম্পর্কে পর্যাপ্ত গবেষণা এখনো হয়নি। উদ্ভিদ বিজ্ঞানীরা এ পর্যন্ত সমগ্র সম্পূরক উদ্ভিদের অর্ধেকেরও কম সম্পর্কে জানতে পেরেছেন। উদ্ভিদ গার্হস্থ্যকরণের বিবরণ। উদ্ভিদ গার্হস্থ্যকরণের বিবরণ। নিকোলাই বেভুলভ উদ্ভিদ গার্হস্থ্যকরণ সম্পর্কে রাশিয়ার জীববিজ্ঞানবিদ নিকোলাই বেভুলভ ধারণা দেন। কার্লোস সাওয়ার উদ্ভিদ গার্হস্থ্যকরণ সম্পর্কে প্রখ্যাত আমেরিকান ভূগোলবিদ কার্লোস সাওয়ার 1952 সালে তার প্রকাশিত এগ্রিকালচার অরিজিন অ্যান্ড ডিসপার্সাল নামক পুস্তকে ধারণা দেন। শুরুতে নিকোলাই বেভুলভের উদ্ভিদ গার্হস্থ্যকরণ সম্পর্কে আলোচনা করব। নিকোলাই বেভুলভ রাশিয়ার অধিবাসী ছিলেন। তিনি রাশিয়ার কৃষিবিজ্ঞান ও ব্যবহারিক উদ্ভিদবিদ্যার অন্যতম লেনিন একাডেমিতে অনুসন্ধান ও গবেষণার কাজ করেন। নিকোলাই বেভুলভ লিনিয়ার প্রজাতি সহ বহু সংখ্যক আবাদি উদ্ভিদের উপর গবেষণা করে দেখেন যে এগুলো একটি বহু প্রজাতিক ধরন বিশিষ্ট। প্রতিপালিত উদ্ভিদের উৎপত্তি বা গঠনের ভৌগোলিক কেন্দ্রগুলোর অবস্থান বিভিন্ন উদ্ভিদ ভৌগোলিক পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়েছে। ধারাবাহিক উদ্ভিদ, অঙ্গসংস্থান বিদ্যা, বংশগত বিদ্যা, কোষবিদ্যা ও ইমিউনোলজির লিনিয়ার প্রজাতিগুলো শ্রেণী বিন্যাস পর্যালোচনা।
অতীতে যখন যোগাযোগ ব্যবস্থার বর্তমানের তুলনায় খুবই অনুন্নত ছিল, সে সময়ে প্রজাতিগুলো সঠিক উৎপত্তিস্থল নির্ধারণ করে। উদ্ভিদ বিভিন্নতা এবং জাতিগুলোর প্রত্যেক প্রজাতির সংমিশ্রণ বিস্তারিতভাবে শনাক্তকরণ অথবা প্রজাতিগুলোর বংশ দ্বারা পরিবর্তনের সাধারণ পদ্ধতিগুলো জানা। যেখানে প্রজাতিগুলোর বংশাক্রমিক কাঠামো উৎপত্তি লাভ করেছে, সে অঞ্চল বা দেশ শনাক্তকরণ এবং প্রাথমিক প্রজাতিগুলো যেখানে পুঞ্জীভূত হয়েছিল সে ভৌগোলিক কেন্দ্র নির্ধারণ। এই ক্ষেত্রে প্রতিপালিত কৃষি উদ্ভিদের সকল বংশ বা বর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রজাতি গঠনের প্রাথমিক প্রক্রিয়া এবং এদের উৎপত্তিস্থল আরও সঠিকভাবে নির্ণয় করতে হলে বন্য ও প্রতিপালিত উদ্ভিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত প্রজাতিগুলোর উৎপত্তি কেন্দ্র শনাক্ত করা প্রয়োজন। উদ্ভিদ প্রজাতির প্রকারভেদ। উদ্ভিদ প্রজাতির প্রকৃত বৈশিষ্ট্য অনুযায়ী উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রকে বেবিলভ দুটি ভাগে ভাগ করেছেন। এক, পুরাতন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন বা গার্হস্থ্যকরণ কেন্দ্র। দুই, নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন বা গার্হস্থ্যকরণ কেন্দ্র। পুরাতন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র বা গার্হস্থ্যকরণ কেন্দ্র। পুরাতন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র বা গার্হস্থ্যকরণ কেন্দ্রগুলোকে 6টি ভাগে ভাগ করেছেন। এক, চীনা উদ্ভিদ প্রতিপালন বা গার্হস্থ্যকরণ কেন্দ্র। এই কেন্দ্রে 136 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যেমন গম, সয়াবিন, জোয়ার, বিভিন্ন ফসল। চীনী কেন্দ্র বা চীনা কেন্দ্র মধ্য এবং পশ্চিম চীনের পার্বত্য এলাকার পার্শ্ববর্তী নিম্নভূমি নিয়ে প্রাচীনতম ও বৃহত্তম কেন্দ্রটি গঠিত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র বা গার্হস্থ্যকরণ কেন্দ্র। দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ প্রতিপালন বা গার্হস্থ্যকরণ কেন্দ্রকে 2টি কেন্দ্রে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে ভারতীয় কেন্দ্র, 2 ইন্দো-মালয় কেন্দ্র। ভারতীয় কেন্দ্রের অবস্থান উত্তর পশ্চিম ভারত, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত বাদে আসাম ও বার্মা সহ সমগ্র ভারত অন্তর্ভুক্ত এবং এটি দ্বিতীয় বৃহত্তম ভৌগোলিক কেন্দ্র। বেবিলভ এই অঞ্চলে 160টি উদ্ভিদ শ্রেণীর কথা বলেছেন। এবং এখানে প্রধান ফসল হচ্ছে ধান, ইক্ষু, বহু ক্রান্তীয় ফল, মটর, পাট, বাঁশ ইত্যাদি। দ্বিতীয় কেন্দ্রটি হচ্ছে ইন্দো-মালয় কেন্দ্র। এটি ভারত কেন্দ্রের সংযুক্ত কেন্দ্রটি ইন্দো-মালয় কেন্দ্র। এতে সমগ্র মালয় উপদ্বীপ, সুমাত্রা, জাভা, বর্নিও, ফিলিপাইন ও ইন্দোচীন অন্তর্ভুক্ত। এই স্থানে বেবিলভ 55টি উদ্ভিদ শ্রেণীর সম্পর্কে বলেছেন এবং এই কেন্দ্রে বাঁশ, পেস্তা আলু, মিষ্টি আলু, তাল, কলা, বাদাম, ইক্ষু, বাতাবি লেবু, পামেলো ইত্যাদির জন্মস্থান বলেও তিনি উল্লেখ করেছেন। মধ্য এশিয়ার কেন্দ্র বা মধ্য এশিয়ার কেন্দ্রীয় উদ্ভিদ প্রতিপালন বা গার্হস্থ্যকরণ কেন্দ্র। এটির অবস্থান উত্তর পশ্চিম ভারত তথা পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, কাশ্মীর, এছাড়া আফগানিস্তান, রাশিয়া, তুর্কিস্তান, উজবেকিস্তান, তিনশান
ও পশ্চিমাংশে এই কেন্দ্র গঠিত। এখানে বেবিলভ 42টি উদ্ভিদ শ্রেণীর কথা বলেছে বা উদ্ভিদ শ্রেণীর সন্ধান পাওয়া গিয়েছে বলে উনি বলেছেন। এই কেন্দ্রে জব, রাই, ডাল, তুলা, গাজর, মূলা, পেঁয়াজ, রসুন, জলপাই, পেস্তা, নাশপাতি, বাদাম, আপেল ইত্যাদির আদি জন্মভূমি বলে তিনি উল্লেখ করেছেন। নিকট প্রাচ্যের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র। এশিয়া মাইনরের অভ্যন্তর সমগ্র ট্রান্স ককেশিয়া, ইরান, তুর্কমেনিস্তানের উচ্চাংশে নিয়ে গঠিত এই অঞ্চল। এই স্থানে 83 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া যায় বলে বা উনি এই স্থানে 83টি উদ্ভিদ শ্রেণী উৎপত্তি স্থল বলে উল্লেখ করেছে। এগুলোর মধ্যে 9 প্রজাতির গম, রাই, জই, ডাল, আলফালফা, সরিষা, পপি, গোলাপ, কুমড়া, আদা, হলুদ, চেরি প্রভৃতি প্রধান। 5 ভূমধ্যসাগরীয় উদ্ভিদ প্রতিপালন বা গার্হস্থ্যকরণ কেন্দ্র। নাম দেখে বোঝা যায় এটি কোথায় অবস্থিত। ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী উপকূল নিয়ে এই স্থান গঠিত। এই কেন্দ্রে বেবিলভ 84টি উদ্ভিদ শ্রেণীর কথা উল্লেখ করেছেন। এটি উদ্ভিদের দ্বিতীয় পর্যায়ের উৎসস্থল। জলপাই, সেবুরি, কোয়াব বৃক্ষের জন্মস্থান এখানে। আবিসিনিয়া কেন্দ্র 6 নম্বর। 1927 খ্রিস্টাব্দে বেবিলভ আবিসিয়া, ইরিত্রিয়া, মোমালিরান প্রভৃত স্থানের প্রতিপালিত সম্পূরক উদ্ভিদের তুলনামূলক গবেষণার পর জানান এখানে 38টি আবাদী উদ্ভিদের একটি স্বতন্ত্র কেন্দ্র রয়েছে। কেন্দ্রে বিভিন্ন ধরনের গম, যব, সারগম, মিলেট, সিম, পেঁয়াজ, কলা, কফি প্রভৃতির জন্মস্থান বলে তিনি উল্লেখ করেছেন। তাহলে আমরা পুরাতন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র এবং গার্হস্থ্যকরণ কেন্দ্র সম্পর্কে জানতে পারলাম। এখন আলোচনা করব নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন কেন্দ্র বা গার্হস্থ্যকরণ কেন্দ্র। নতুন বিশ্বের উদ্ভিদ প্রতিপালন বা গার্হস্থ্যকরণ কেন্দ্র এই কেন্দ্রে কে 2টি ভাগে ভাগ করা হয়েছে। এক বা আমরা 7ও বলতে পারি, যেহেতু আগের পুরাতন বিশ্বের প্রতিপালন কেন্দ্রে 6টি আলোচনা করেছি, এটি হচ্ছে 7। দক্ষিণ মেক্সিকো ও মধ্য আমেরিকার উদ্ভিদ প্রতিপালন বা গার্হস্থ্যকরণ কেন্দ্র। এটি এখানে 49 প্রকার উদ্ভিদ প্রজাতি রয়েছে বলে উনি উল্লেখ করেছেন। এখানে বিভিন্ন প্রজাতির সিম, কচু, পেঁপে, পেয়ারা, টমেটো, তেলবীজ, কোকো জন্মস্থান। এন্টিলেস সহ এই অঞ্চল প্রাথমিক পর্যায়ে ভুট্টা জাতীয় শস্যের উৎপত্তি স্থল বলে তিনি উল্লেখ করেছেন। সবশেষে রয়েছে দক্ষিণ আমেরিকার উদ্ভিদ প্রতিপালন বা গার্হস্থ্যকরণ কেন্দ্র। এই কেন্দ্রকে উনি 3টি ভাগে ভাগ করেছেন। একটিকে পেরু, ইকুয়েডর, বলিভিয়া, যেখানে উদ্ভিদ প্রজাতি রয়েছে 45টি। দ্বিতীয়টি ব্রাজিল ও প্যারাগুয়ে দ্বিতীয় কেন্দ্র। এখানে উনি 13টি উদ্ভিদ প্রজাতির কথা উল্লেখ করেছেন এবং তৃতীয়তে রয়েছে চিলি। এখানে বেবিলভ 4টি প্রজাতির উদ্ভিদ প্রতিপালন কেন্দ্রের কথা বলেছেন এবং এখানে উদ্ভিদ হচ্ছে কোকো, রাবার, চা, চেরি ইত্যাদি। আমরা এতক্ষণ বেবিলভের উদ্ভিদ প্রতিপালন বা গার্হস্থ্যকরণ কেন্দ্র সম্পর্কে জানতে পারলাম।
বেবিলভের উদ্ভিদের যে আমরা 8টি ভাগে ভাগ করা হয়েছে, এখানে তোমরা মানচিত্রে দেখতে পাচ্ছ, এখানে 8টি কেন্দ্রকে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। এখানেও আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে বেবিলভের 8টি কেন্দ্রের কথা দেখানো আছে। তার এই বক্তব্যের বিরোধিতা করে কিছু সংখ্যক ভূগোলবিদ বলেন যে বীজ ব্যবহার করে চাষাবাদ ব্যবস্থা গড়ে উঠেছিল উর্বর অর্ধচন্দ্রাকার ভূমিতে। এবং সেখানে 10 থেকে 12,000 বছর আগে যাযাবর গোষ্ঠী বা জনগোষ্ঠীর শিকার ও খাদ্য সংগ্রহ পেশা ত্যাগ করে গম ও বার্লির উৎপাদনে শুষ্ক কৃষি পদ্ধতি শুরু করেছিল। দুই বা ততোধিক প্রজাতির মিলন বা সন্ন হওয়ার ফলে বর্তমানে বহুসংখ্যক উদ্ভিদ প্রজাতির বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে, যেমন সাধারণ ভৌগোলিক অবস্থান, পর্বতমালা, ঐতিহাসিক কারণে স্পেনে ব্যতিক্রমভাবে বিভিন্ন প্রজাতি ও বৈশিষ্ট্য গম বর্তমানে রয়েছে। এরপর আমরা এখন আলোচনা করব কার্লোস সাওয়ার। কার্লোস সাওয়ারের গাছস্থকরণ বা কৃষির উৎপত্তি। কার্লোস সাওয়ার তার প্রকাশিত এগ্রিকালচার অরিজিন অ্যান্ড ডিসপার্সাল নামক গ্রন্থে বলেন, উদ্ভিদ গাছস্থকরণের বা কৃষি উৎপত্তি হল পুরাতন পৃথিবী, দক্ষিণ পূর্ব এশিয়া এবং নতুন পৃথিবী, আন্দিজ পর্বতমালার উপরস্থ এবং নিম্নভাগ সমূহ। তিনি বলেন, পুরাতন বিশ্বে আনুমানিক খ্রিস্টপূর্বে 8,000 অব্দে এবং নতুন বিশ্বে আনুমানিক খ্রিস্টপূর্বে 7,000 অব্দে কৃষির উৎপত্তি ঘটে। তিনি আলো বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় কৃষির উৎপত্তি হয়েছিল। কৃষির উৎপত্তি তথা উদ্ভিদ গাছস্থকরণের পেছনে যুক্তি হল, কার্লোস সাওয়ারের মতে উনি বলেছেন কতগুলো কারণ রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কার্লোস সাওয়ারের মতে উদ্ভিদ গাছস্থকরণের বা উদ্ভিদ উৎপত্তির অবস্থান। উনি বলেছেন, মৌসুমী জলবায়ু দক্ষিণ পূর্ব এশিয়া কৃষির উৎপত্তির প্রধান সহায়ক। নদীর জলধারা নিকটবর্তী মৎস্য শিকার ও চারা রোপণ উপযোগী পরিবেশ। এছাড়া রয়েছে পৃথিবীর কৃষির অঙ্গজ প্রযোজন জরিপের প্রধান কেন্দ্র। এখানে বনজ, প্রাণীজ ও জলজ সম্পদে পরিপূর্ণ ছিল। এখানে মৎস্য শিকার সামগ্রী পর্যাপ্ত ছিল এবং বিশ্বে প্রথম উৎপাদিত শস্য ধান, আদা, কলা, কচু ইত্যাদি হয়। তাহলে বলতে হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় এসব শস্যাদি প্রথম উৎপাদিত হয়। তিনি বলেছেন, উদ্ভাবনী চিন্তা করার মতো পর্যাপ্ত সময় এবং স্থিতিশীল সমাজ এখানে ছিল, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় ছিল। তাহলে আমরা দেখতে পেলাম যে দক্ষিণ পূর্ব এশিয়া কার্লোস সাওয়ারের মতে এই কয়েকটি কারণের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষির উৎপত্তি প্রথম হয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। কার্লোস সাওয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষির উৎপত্তির কতগুলো কারণ উল্লেখ করেছেন। আমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছি। দেখো তোমরা, দক্ষিণ পূর্ব এশিয়ায় কি কি কারণে কৃষির উৎপত্তি বা গাছস্থকরণ হয়েছিল বলে উনি ধারণা করেছেন। প্রথমত রয়েছে মৎস্য শিকার, এছাড়া রয়েছে পাহাড়িয়া অঞ্চল, এছাড়া স্থায়ী জীবনযাপন, পশুপালন, জলবায়ু, ভূমির বৈচিত্র্যতা, কুঠারের ব্যবহার, কৃষির উৎপাদন। কার্লোস সাওয়ার মতে এগুলো ছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম কৃষির উৎপত্তি বা গাছস্থকরণ হয়েছে বলে তিনি ধারণা করেছেন। পরবর্তীতে কার্লোস সাওয়ার বলেছেন কৃষির পরিব্যাপ্তি হয়েছে। কার্লোস সাওয়ারের মতে কৃষির পরিব্যাপ্তি। কার্লোস সাওয়ারের ধারণা, দক্ষিণ পূর্ব এশিয়া হতে কৃষি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, চীন ও ভারতীয় উপকূল অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আফ্রিকা ও ভূমধ্যসাগর অঞ্চল হয়ে কৃষি ইউরোপের আরও অনেক এলাকায় ছড়িয়ে পড়ে।
কালো সার উৎপাদিত বা চাষকৃত শস্য এলাকাকে 7টি শ্রেণীতে বা 7টি অঞ্চলে বিভক্ত করে দেখান। ক, নিকটতম অঞ্চল। খ, দক্ষিণ পূর্ব এশিয়া। গ, আফ্রিকার ইথিওপিয়া। ঘ, চীন। উম, নতুন বিশ্ব। চ, মধ্যপ্রাচ্য। ছ, কলম্বিয়া ও ব্রাজিল। অর্থাৎ উনি বলেছেন প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার কৃষির উৎপত্তি হলেও বা গাছকরণ হলেও পরবর্তীতে এটি বর্ধিত হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এখানে আমি তোমাদের দেখাচ্ছি যে কি কি জায়গায় কালো সাহারের মধ্যে অঞ্চলগুলো ছড়িয়ে গেছে। অর্থাৎ চাষকৃত শস্য এলাকাকে উনি এই 7টি শ্রেণীতে বিভক্ত করেছেন বা 7টি অঞ্চলে বিভক্ত করেছেন। উল্লেখ্য যে উনি উপরোক্ত বিষয়গুলো যে যুক্তি দিয়েছেন, কিছু বক্তব্য যুক্তিসঙ্গত আর কিছু কিছু যুক্তি বাস্তবসম্মত নয়। তার এই মতামত অনেকেই বলেন কালো সাহারে যেসব তথ্য উপস্থাপন করেছেন তা প্রত্যক্ষ জ্ঞান ভিত্তিক নয়, প্রত্যেকটি বিষয়ে কল্পনা প্রসূত ও বাস্তব অভিজ্ঞতা বিবর্জিত। তাদের এই দুইজনের কৃষি গাছকরণ সম্পর্কে ধারণা ছাড়াও অনেকে আরো ধারণা করেছেন কৃষিজীবীদের আবির্ভাব সম্পর্কে প্রত্নতত্ত্ববিদদের আবিষ্কার বিশেষ পরিধানযোগ্য। প্রত্নতান্ত্রিক খনন কার্যের সময় প্যালেস্টাইন ওয়াদি হেনুটুফ নামক যে স্থানে যেসব নিদর্শন পাওয়া গেছে তাতে স্পষ্ট প্রতীয়মান হয় যে ওয়াদি এনুটুফের আদিবাসীরা বৃক্ষাদি রোপণ এবং উহার বৃদ্ধির চেষ্টা করেছিল। নাতফিয়ালদের সম্বন্ধে যেসব তথ্য জানা গেছে তাতে দেখা যায় যে খ্রিস্টপূর্ব 7000 অব্দ হতে খ্রিস্টপূর্ব 500 অব্দ পর্যন্ত তারা পর্বতের গুহায় বসবাস করেছিল। ইরাকের উত্তর পূর্বাঞ্চলে কুর্দি উপজাতি অধ্যুষিত এলাকায় পাহাড়ের পাদদেশে প্রত্নতান্ত্রিক খনন কার্য চালিয়ে শস্য বপন ও চাষের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়। যন্ত্রপাতির মধ্যে শস্য কাটার কাঁচি, হামানদিস্তা, খন্তা সদৃশ খননের হাতিয়ার পাওয়া যায়। মেসোপটেমিয়ায় মশলের কাছে টেল হাসনা নামক স্তূপে সর্বনিম্ন স্তরে নব্যপ্রস্তর যুগে কৃষি নিদর্শন পাওয়া যায়। ওখান থেকে প্রত্নতান্ত্রিক খনন কার্যের মাধ্যমে নিড়ানি, শস্য ভাঙাবার খল, নোড়া এবং শস্য রাখার মুখপাত্র ইত্যাদি আবিষ্কার করেছে। উত্তর পারস্যের কাসানের কাছে ট্যাব শেনকানকে প্রত্নতান্ত্রিক খনন কার্যের ফলে নব্যপ্রস্তর যুগে কৃষিকার্যের বেশ কিছু চিহ্ন পাওয়া গেছে। পশ্চিম অস্ট্রেলিয়ার অধিবাসীরা জমি থেকে মিষ্টি আলু উঠিয়ে পরবর্তী মৌসুমে মিষ্টি আলু ফলানোর জন্য মিষ্টি আলুর মুখগুলো পুনরায় মাটিতে পুঁতে রাখত। মালয় বদ্বীপের অধিবাসীরা ফসলের উৎপাদন প্রসারের জন্য ফল ফলাদি আহার করে নতুন নতুন এলাকার বীজ ছড়িয়ে দিত। সেসব এলাকা পানি সিঞ্চন করে মৃত্তিকার উর্বরা শক্তি বেড়ে তোলা সম্ভব হতো। সেসব স্থানে এবং বড় বড় নদীগুলো অববাহিকায় কৃষি বিপ্লব ঘটেছিল। মিশরের নীলনদের প্লাবনে প্লাবিত বড় বনভূমি, ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী, চীনের ইয়াং সিকিয়াং ও হাংখো নদী, ভারতের সিন্ধু গঙ্গা নদীর অববাহিকা অনুরূপ চাষাবাদ প্রভাবিত করে সে যুগে কৃষি বিপ্লবের সূচনা করে। পরিশেষে বলা যায় উদ্ভিদ ঘাস্তকরণ প্রাচীন সভ্যতার ভিত্তি, কারণ উদ্ভিদ ঘাস্তকরণ না হলে মানুষ বহুদিন পর্যন্ত যাযাবর জীবনযাপন করত এবং এতে বর্তমান সভ্যতা আরও পিছিয়ে যেত। উদ্ভিদ ঘাস্তকরণ সম্ভব হয়েছিল বলে বিশ্বে স্থায়ী বসতি গড়ে উঠেছিল। ভৌগোলিক গবেষণা দেখা যায় উদ্ভিদের বর্তমান গঠন জন্মদানের মাধ্যমে উদ্বৃত্ত হয়েছে। বিপ্লব এবং
কার্লোস সাওয়ার এছাড়া অন্যান্য ভূগোলবিদগণ বা উদ্ভিদ বিজ্ঞানীগণ বলেছেন যে বিভিন্ন কেন্দ্রগুলো ভূপ্রকৃতির কেন্দ্র হতে একটি থেকে অন্যটি পৃথক করেছে এবং এভাবে সম্পূরক উদ্ভিদ ও জনসংখ্যা স্বাধীনভাবে বেড়ে উঠতে সাহায্য করেছে, যার উপর ভিত্তি করে পরবর্তীতে কৃষি নির্ভর সভ্যতা গড়ে উঠেছিল। এতক্ষণ আমি উদ্ভিদের গাছত্বকরণ সম্পর্কে আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সবাই বাসায় অবস্থান করবে, ভালোভাবে পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলছি, সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।